আজকের গল্প আবছায়া জানালার কাঁচ। গল্পটি লিখেছেন পূবালী ব্যানার্জি মুখার্জি। ধূপধাপ করে দৌড়তে দৌড়তে হোস্টেলের সিঁড়ি দিয়ে নেমে এলো কবিতা। একটু আগেই কলকাতা থেকে ফোনটা করেছে পূজা, ওদের ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল ইয়ারের ব্যাচমেট। কলকাতায় নাকি পরশুদিনই ক্যাম্পাসিংয়ের দিন দিয়েছে সেই কোম্পানিটা, যেটাকে বহুদিন ধরে টার্গেট করে বসেছিল সে। কলেজে আসার কথা হয়েও শেষ অবধি ম্যানেজমেন্টের সাথে কোনো ঝামেলায় সেটা আর হয়ে ওঠেনি, তাই অফ ক্যাম্পাসিংই ভরসা। তবে এত তাড়াতাড়ি যে ওরা দিন দিয়ে দেবে সেটা একদমই বোঝেনি কবিতা। পূজা না জানালে তো অ্যাটেন্ড করতেই পারতো না, অবশ্য এখনও পারবে কিনা জানে না। তবু একটা শেষ চেষ্টা করার ইচ্ছা দৌড়িয়ে নিয়ে যাচ্ছে কবিতাকে। আপাতত কোনো রকমের দরকারি কিছু জিনিস আর সার্টিফিকেটগুলো ভরে নিয়ে সে বেরোচ্ছে। মাসির বাড়িতে সব রেখে আগে বাসের টিকিট কাটতে বাস টার্মিনাসে দৌড়তে হবে। ট্রেনে যাবার সময় পেরিয়ে গেছে অলরেডি। রাতের ট্রেনে টিকিট তো কোনোভাবেই পাওয়া সম্ভব নয় এখন আর। এদিকে কালকের মধ্যে না পৌঁছলে গিয়ে ঠিকঠাক মাথা ঠান্ডা করে এক্সাম দেওয়া সম্ভব নয়। হুড়োহুড়ি আর তাড়াতাড়িতে ভুলে গিয়েছিল রাহুলের সাথে কথা বলার সময় দেওয়া আছে। সব ব্যাপারে খুব পার্টিকুলার রাহুল, কোনো কথার নড়চড় অথবা কথার খেলাপ বিন্দুমাত্র প্রশ্রয় দেয় না। প্রায় বছর দেড়েক হবে তাদের সম্পর্কের বয়স, মোটামুটি দুবারিতে সবাই জানে। বছর দুয়েক আগে কলেজের ফেস্টে গিয়ে আলাপ হয়েছিল রাহুলের সাথে। রাহুলের মামাতো ভাই কবিতার কলেজে সিনিয়র ছিল তখন। সেখানে শাড়ি পরা কবিতাকে দেখেই নাকি প্রেমে পড়ে যায় রাহুল। আর বাস্তবে ঘটে পুরো উল্টো ঘটনা। MBBS পাশ করে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের হাউস স্টাফশিপ হিসেবে কর্মরত রাহুল যে কোনো মেয়েরই স্বপ্নের ছেলে হতে পারত, কিন্তু কবিতা একটু আলাদা ধাতুতে গড়া। রাশভারী রাহুল এসেছিল ভাইয়ের সাথে, কিন্তু থাকতো একাই বেশি। কবিতা শটান গিয়ে আলাপ করেছিল, একা একা ঘুরে বেড়াতে দেখে। তার কিছুক্ষণের মধ্যেই মোবাইল নম্বর দেওয়া নেওয়া আর টুকটাক মেসেজে যোগাযোগ। কিছুদিনের মধ্যেই কবিতা নিজেই প্রপোজ করেছিল দেখা করতে গিয়ে। রাহুল বেশ মজা পেয়েই সহমত জানিয়েছিল। সঙ্গে সঙ্গে না হলেও বাড়ির মানুষজনদের এক এক করে জানিয়েছিল কবিতা। যদিও ব্যাপারটা অফিসিয়াল এখনও হয়ে ওঠেনি, কিন্তু সবারই প্রচ্ছন্ন মদত যে আছে সেটা বেশ বোঝা যায়। ওদিকে দুই ভাইয়ের সংসারে বড় রাহুলের ঘাড়ে বেশ দায়িত্ব, আর নিজের প্রফেশনের কারণে সে বেশ ব্যক্তিত্ববানও বটে। এক ঝটকায় তাদের প্রেম শুরু হলেও মাঝে মাঝে রাহুলের অভিভাবক সুলভ ব্যবহার কবিতার বেশ হাঁসফাঁসের কারণ হয়ে দাঁড়ায়। এই যেমন এখন ফোনটা সময়ে করা হয়নি, আর করতে হবে ভেবেই খুব অস্বস্তিতে পড়ে গেল কবিতা। এদিকে করতে ইচ্ছেও করছে না। এমতো অবস্থায় টিকিট কেটে অটো করে ফেরার সময় হঠাৎই মোবাইলে রিংটোন। স্ক্রিনে রাহুলের নাম দেখে তুলেই ফেলল কবিতা। হ্যাঁ বলো রাহুল, কোথায় তুমি? আমি তো অটোতে। এখন অটো করে কোথায় যাচ্ছ হঠাৎ? কলকাতা বলতে গিয়েও গিলে নিল কবিতা। এখন কলকাতা শুনলেই হাজারটা প্রশ্ন উঠবে, তবে ক্যাম্পাসিংয়ের কথাটা শুনলে কিছু বলবে না ভেবে বলেই দিল। অটো করে যাচ্ছি না, ফিরছি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে মাসির বাড়ি। কি করতে গেছিলে বাস স্ট্যান্ডে? আসলে তোমাকে আমি ফোনটা করতেই যাচ্ছিলাম। আর বলো না, পরশু একটা কাউন্সেলিং আছে, সে কলকাতায়, আবার আজকেই যেতে হবে। সেজন্যই আসলে বাসের টিকিট কাটতে। কজন যাচ্ছ একসাথে? কজন মানে? আর কেউ না, আমি একাই। ও প্রান্তের আগে ফেটে পড়ল যে অপরপক্ষ, সেটা বুঝে গেল কবিতা। এর আগেও অনেক কিছু বিষয় নিয়ে নিজের মতামত কবিতার সাথে না মেলায় নিজের সিদ্ধান্ত খুব উগ্রভাবে কবিতাকে মানতে বাধ্য করিয়েছে রাহুল, এবং সেটা সর্বসমক্ষে। ভালোবাসার সাথে আসা অধিকার বোধ ভেবে সেগুলোকে কিছুদিন পরে উপেক্ষা করে গেছিল কবিতা। কিন্তু রাহুলের আজকের ব্যবহার আর শব্দচয়ন খুব আঘাত দিল কবিতাকে। এর আগে একদিন খেলার ছলে পূজা আর অর্ণবের সাথে বাইরে খেতে গিয়ে থাপ্পড় মেরেছিল রাহুল কবিতাকে। তখনকার মতো লোকজনের সামনে সিন ক্রিয়েট হবার ভয়ে ব্যাপারটা হজম করে নিলেও পরে পূজা সোজাসুজি রাহুলকে নিয়ে আবার ভাবতে বলেছিল কবিতাকে। কিন্তু শুধু একটা থাপ্পড়ের জন্য এইরকম একটা সম্পর্ক ভেঙে ফেলতে মন চায়নি কবিতার। তাই এখন সে ওই প্রসঙ্গ সবার সামনে সযত্নে এড়িয়ে চলতে শিখে গেছে। কিন্তু আজকের কথাগুলো খুব কষ্ট দিচ্ছিল কবিতাকে। এত পড়াশোনা
মা বাবা, টাকা পয়সা খরচ, আর নিজের স্বপ্ন, এসবের কি সত্যিই কোনো দাম নেই? এমন একজনের সাথে সে ঘর বাঁধার স্বপ্ন দেখছে। কথা না বাড়িয়ে চুপ করে ফোনটা কেটে দিয়ে অটোর বাইরে তাকালো কবিতা। মাসের বাড়িতে না গেলেও হতো, কিন্তু কিছু খাওয়া খুব জরুরি। কাল সকালে বাস যখন কলকাতায় পৌঁছবে বা রাতে কোথায় খাবার জন্য থামবে তার ঠিকানা নেই। আর মাসিকে ফোনে বলেও দিয়েছে যাবে বলে। ওখানে গেলে দাদাদের মধ্যে বেশ ভালোও লাগে, অল্প কিছুক্ষণের জন্য হলেও। মাসতুতো দাদা এসেছিল কবিতাকে বাসে তুলে দিতে। ছাড়তে দেরি আছে বলে কবিতাই চলে যেতে বলল দাদাকে। দাদা বেরিয়ে যেতে না যেতেই আবার রাহুলের ফোন। ধরবে না ভেবে ধরেই ফেলল। একবার জেদ ধরে ফোন করা শুরু করলে ফোন রিসিভ না করে ফেলা অবধি সে করেই যাবে, আর প্রতিবার রাগের পারদ চড়তেই থাকবে। তাই ফোনটা রিসিভ করে কানে দিল কবিতা। হ্যাঁ রাহুল, বলো। প্লিজ রাগ করো না। তখন রাগের মাথায় বলে ফেলেছি ওরকম। রাগ করো না প্লিজ। চলো আজকে একসাথে ডিনার করি। আমি নিজে তোমাকে নিতে যাচ্ছি। এখনই বেরোলাম। কোথায় তুমি? রাহুল, আমি একটু আগে তোমাকে যা বলেছিলাম এখনও তাই বলছি। আমি কলকাতায় যাচ্ছি। বাসে বসে আছি। আর 5 মিনিটের মধ্যেই ছাড়বে বাস। হাউ ডেয়ার ইউ কবিতা! ফোনের মধ্যে রাহুলের চিৎকারে আশপাশের সবাই প্রায় ফিরে তাকালো কবিতার দিকে। সেদিকে তাকিয়ে আবার ফোনটা কানে ধরল কবিতা। গলা আস্তে করতে পারলে তবে আমাকে ফোন করো পরের বার। আর সব কিছুকে আমাকে এত দমিয়ে রাখার চেষ্টা করো না। অন্তত আমার যে স্বপ্নের পেছনে এত সময় আর অধ্যবসায় আছে তার উপরে তো নয়। আমি কলকাতায় যাব, বাসে একাই যাব। যদি তোমার খুব সমস্যা হয় আর একবার ভেবে দেখতে পারো আমার ব্যাপারে। তোমার এত বড় সাহস আমার মুখের উপর না বলে দাও? তোমার থেকে 1000 গুণ ভালো মেয়ের লাইন পড়ে আছে আমার জন্য। কোনো ধারণা আছে তোমার? না, নেই। করার ইচ্ছেও নেই, কারণ আমি ওভাবে কোনো মানুষকে মাপি না। তুমি আজকে যে কী বিপদে পড়বে সেটা দেখে নিও। আমার কথা না শোনার ফল ভুগতেই হবে। এবার কেটে দিয়ে ফোনই সাইলেন্ট করে রাখল কবিতা। এত অপমানিত আর কোনোদিন লাগেনি তার এর আগে। একটু বাদে দূরে থাকা মাকে ফোন করে জানালো তার এভাবে দুম করে কলকাতায় যাবার প্ল্যানের কথা। মা বললেন সাবধানে যেতে, দরকার হলে পিসির বাড়ি চলে যেতে, একটা দিন রেস্ট নেবার জন্য। যদিও এসব কাজে গেলে সাধারণত পূজার বাড়িতেই ওঠে গিয়ে কবিতা। দুজনে একসাথে যাতায়াত করে আর তাতে সুবিধেও হয়। গাড়ি চলতে শুরু করতেই বাসের জানালা দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা রাহুলের দিকে চোখটা পড়ল কবিতার। খড় দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে একটু ভয় পেয়ে গেল এবার কবিতা। কে জানে এবার কি ঝামেলা পাকাবে। ঠিক বাস টার্মিনাসে এসে হাজির হয়ে গেছে। ভাইব্রেশনের আওয়াজে ব্যাগ থেকে মোবাইলটা বের করে দেখলো আবার রাহুল। এবার ব্লকেই করে দিল সে। এতটা রাস্তা, মোবাইলে চার্জ থাকাটা খুব জরুরি। এখন ঝগড়া বা ভুলভাল কথা শুনে মোবাইলের চার্জ আর নিজের মাথা দুটো একসাথে বিগড়ানোর কোনো মানেই হয় না। বেশ ঘুমিয়ে পড়েছিল বাসে সে, হালকা একটা চাদর গায়ে দিয়ে। মাঝ রাস্তায় থামলো গাড়ি একটা খাবার খাওয়ার মতো জায়গায়। খেয়ে উঠে বাসে চড়ে একটা ফোন করে দিল বাড়িতে। মা যে চিন্তা নিয়ে রাত জাগবে সেটা তো জানা কথাই। বাসে পাশে বসা ভদ্রলোকের সাথেও কথা হলো টুকটাক। বাস চলা শুরু হতেই আবার ঝিমুনির মতো এসেছিল কবিতার। হঠাৎ খেয়াল হলো বাস যেন বেশ কিছুক্ষণ ধরেই দাঁড়িয়ে, চলার নাম নেই। সাথে একটা তেলের গন্ধ। একটু দম বন্ধ লাগছে বলে সবে উঠে পাশের জানালাটা খুলতে গেছে, বাসের খালাসি হঠাৎ সবাইকে উঠে ডাকাডাকি শুরু করলো। বাস নাকি খারাপ হয়ে গেছে আর চলবে না, সবাই অর্ধেক টাকা ফেরত নিয়ে নেমে যেতে পারে। একবার নিজের হাত ঘড়িতে সময়টা দেখলো কবিতা, 2:25। আরও ভালোভাবে দেখতে গেলে রাত 2:25। জানালার বাইরে রাস্তার দুধারে দিগন্তে বিস্তৃত একটা ক্ষেত। পেছন থেকে উঠে দাঁড়িয়ে সামনে বসা বাকিদের দেখার চেষ্টা করলো একবার। বোধহয় খুব বেশি হলে আর 1-2 জন মহিলা আছে বাসে। নামা উচিত হবে কি না ভাবতে ভাবতেই আবার ড্রাইভার এসে ধমকি দিল নেমে যাওয়ার জন্য। খানিকটা নিরুপায় হয়ে নিজের ব্যাগ নিয়ে নামার জন্য তৈরি হলো সে। পাশে বসা ভদ্রলোকটিকে জিজ্ঞেস করতে উনি বললেন, এখন কলকাতার অনেক বাস পেয়ে যাবেন, বেশি ভাববেন না। আর সবাই মিলে নামছি তো, অত চিন্তার কিছু নেই। সবার পেছন পেছন বাস থেকে নেমে এসেই বেশ ভয় পেয়ে গেল কবিতা।
পুরো শুনশান রাস্তা। যেটা আগে বোঝা যাচ্ছিল না সেটা হলো উঁচু উঁচু প্রায় 2 মানুষ সমান পাট ক্ষেতের জঙ্গল, সাথে 20-30 জন সহযাত্রী, যার মধ্যে 2 জন মাত্র মহিলা। আশপাশের 1-2 জনের আলোচনায় যা কানে এলো তাতে বেশ অসহায় বোধ করলো কবিতা। এই জায়গা নাকি ডাকাতির জন্য কুখ্যাত। গত সপ্তাহে 2 জন খুন হয়েছে ডাকাতদের হাতে। সেখানে রাত 2:30টার সময় গুটিকত অচেনা অজানা মানুষদের সাথে দাঁড়িয়ে রইল কবিতা একটা বাসের আশায়। কিছুক্ষণের মধ্যে একটা বাসের আগমন হইচই ফেলে দিল দলটির মধ্যে। পিঠে আর হাতে ব্যাগ নিয়ে দৌড়ে গিয়েও ধরতে পারল না কবিতা। প্রচণ্ড ভিড়ে পা রাখার জায়গায় প্রায় দাঁড়িয়ে যাবার জন্য তৈরি মানুষ। চেষ্টা ছেড়ে অসহায় হয়ে দলের অর্ধেক মানুষের চলে যাওয়া দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে রাস্তার পাশে এসে দাঁড়ালো কবিতা। প্রায় সঙ্গে সঙ্গেই মোবাইলের আওয়াজে সচকিত হয়ে গেল। যাতায়াতের সময় কখনোই পকেটে মোবাইল রাখে না সে। ধীরে সুস্থে ব্যাগ নামিয়ে মোবাইল বের করে কানে দিয়েই বুঝে গেল একটা বড় ভুল হয়ে গেছে। অপর প্রান্তে মাকে হালকাভাবে বর্তমান পরিস্থিতি জানিয়ে রাখল কবিতা। এত রাত অবধি জেগে থাকার পর সন্তানের এরকম চিন্তাজনক পরিস্থিতি জানতে পারলে আশঙ্কায় পড়ে যাবে মা। কোনো রকমে একটু বুঝিয়ে ফোন রেখে ব্লক কল লিস্ট থেকে মিসড কলের হাফ সেঞ্চুরি দেখে নাম্বারটা দেখতে গেল কবিতা। রাহুল। একটু দোনামোনা করে নাম্বারটা আনব্লক করে রাহুলকে ফোনটা করলো কবিতা। এরকম অসহায় পরিস্থিতি যা সামলাতে হবে নিজেকেই। খান কতক সহযাত্রীর সাথে এই সময় রাহুলের সাথে একটু কথা বললেও বোধহয় হালকা হওয়া যাবে। হ্যাঁ রাহুল, বলো। এত রাগ আমার উপর যে ব্লক করে রেখে দিলে? আচ্ছা বাবা, সরি। এবার খুশি তো? কত দূর এখন? বর্তমান পরিস্থিতি কাউকে জানাবার জন্য ছটফট করছিল কবিতা। এক নিঃশ্বাসে বলে ফেলল কিভাবে কোথায় আটকে আছে সে। হয়তো আশা করছিল একটু সান্ত্বনা বাক্য শোনাবে রাহুল, নিদেন পক্ষে বোঝাবে এইসব পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার কথা বা সেরকম কিছু। উল্টে দুম করে রেগে গেল সে। দেখো দেখো, কথা না শোনার ফল দেখো। এতবার করে বললাম, কিন্তু তুমি কেমন জেদ ধরে থাকলে দেখেছ? আমি ভালো করেই জানি ওসব ক্যাম্পাসিং সব বাজে কথা, শুধু আমাকে অপমান করার জন্যই। তুমি খুব ভালো করেই জানো এসব আমি পছন্দ করি না। এখন ফল ভোগো আমার কথা না শোনার। আর একটা কথা, যদি এখন ওই পাট ক্ষেতের ভেতরে কেউ টেনে নিয়ে যায় তোমাকে, আর কোনোদিন আমাকে নিজের কালো মুখ দেখিও না। হতবাক হয়ে গেল কবিতা। মুখে কথাও সরছে না তার। কোনো রকমে বলল, আমি কিন্তু মা বাবাকে জিজ্ঞেস করেই। ছাড়ো তো তোমার মা বাবা, কতটা ধারণা আছে ওদের বাইরের জগৎ সম্পর্কে? জানে ওরা কি কি হয় মেয়েদের সাথে? ঘাটে কোনোদিন রেপড হওয়া মেয়েদের? একদম ননসেন্স আর স্টুপিড বলেই তোমাকে পারমিশন দিয়েছে একা একা এভাবে রাতে বাসে করে এত দূর যাবার। রাহুল আরও কিছু বলবার আগেই ফোনটা আবার কেটে দিয়ে ব্লক করে দিল কবিতা। নিজের উপর একটা অক্ষম রাগ হচ্ছিল তার ধীরে ধীরে। একেই সে পছন্দ করেছে নিজের জীবনসঙ্গী হিসেবে, যে তার মা বাবাকে মিনিমাম শ্রদ্ধাটুকু করতে পারে না। এনি প্রবলেম? চমকে পাশে তাকিয়ে হাসল কবিতা। বাসের সেই সহযাত্রী মাথা নাড়ল। না, প্রবলেম আমার একা তো আর নয়, সবারই। সেটা ঠিক। চড়তে পারলেন না? কই আর, পারলি কি আর এখানে থাকতাম? আর আপনি? আমি ইচ্ছে করেই চড়িনি। এসব দূরপাল্লার বাস, এখনই বসার জায়গা পাওয়াও যাবে না। কতক্ষণ দাঁড়াতে হবে তাও জানি না। বাসের থেকে এখানে দাঁড়ানোই বেটার। পরেরটা একটু ভিড় কম পাওয়া যাবে অন্তত, এই আশায়। এটা ভালো বলেছেন তো, এরকম তো ভাবিনি। যাক, একটু ভালো লাগলো শুনে। ভালো ভাবলেই ভালো। সব কিছুরই পজিটিভ সাইড থাকে, খুঁজে নেওয়া জরুরি। পলকের জন্য রাহুলের মুখটা ভেসে উঠল মনে, আর একটু আগের ফোনের শোনা কথাগুলো। একটু বসবেন নাকি নিচে? অনেকেই বসে পড়েছে। কবিতা তাকিয়ে দেখল রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে জনাদশেক লোকজন বসা, কিন্তু সামনের মানুষটিকেও বিশ্বাস করতে সাহস পাচ্ছিল না সে। তখনই চোখ গেল বন্ধ হওয়া বাসের সিঁড়িতে বসে থাকা খালাসির দিকে। অপলক দৃষ্টিতে কবিতার দিকেই তাকিয়ে আবার রাহুলের বলা কথাগুলো মনে পড়ে গেল। যদি এখন ওই পাট ক্ষেতের ভেতর। একটু অস্থির হয়ে সহযাত্রীর দিকে তাকাতেই কবিতা দেখল খালাসির নজর তারও চোখ এড়ায়নি। কবিতা বলল, চলুন বসা যাক। তবে আপনাকে আমি চিনি না শুধু তাই নয়,
নামটাও কিন্তু জানি না। আমি মৈনাক, পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, বাড়ি শিলিগুড়ি, কলকাতায় যাচ্ছি মান্থলি মিটিংয়ে অ্যাটেন্ড করতে। আপনি? কথায় কথায় একটু স্বাভাবিক হলো কবিতা। ততক্ষণে আকাশে একটু আলো দেখা যাচ্ছে। হঠাৎই পেছনের পাটক্ষেতের ভেতর থেকে অনেকের হৈ হৈ আওয়াজ ভেসে এলো। ধরপড় করে উঠে দাঁড়ালো প্রায় সবাই। আর তাৎক্ষণিক ইন্দ্রিয় সচেতনতায় গিয়ে পড়ল খারাপ হওয়া বাসের ভেতর। কবিতা একটু খেই হারিয়ে বাসে উঠতে না পেরে শব্দের উৎসের বিপরীতে বাসের পেছনে লুকিয়ে পড়ল সঙ্গে সঙ্গে। কোলাহলটা কাছাকাছি আসার আগেই একটা কলকাতার বাস প্রায় ঘাড়ের কাছে এসে ব্রেক কষল কবিতার। পরক্ষণেই বিপদ বুঝে আবার স্টার্ট নিয়ে রওনা হতে না হতেই নিরুপায় কবিতা প্রায় চলন্ত বাসে বড় ব্যাগটা ছুঁড়ে লাফিয়ে পাদানিতে উঠে পড়ল। মৈনাকের আর খবর নেওয়া হলো না। প্রায় হাঁপাতে হাঁপাতে উঠে একটা ফাঁকা বসার জায়গায় গিয়ে বসার পর খেয়াল করল বাসের প্রায় সবকটা জাগ্রত চোখের দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। প্রায় সাথে সাথে এক ঝাঁক প্রশ্ন। ততক্ষণে ড্রাইভার আবার থামিয়ে দিয়েছে বাস। পরিস্থিতি শুনে দুভাগ হয়ে যাওয়া যাত্রীদের বেশিরভাগেরই মত অকুস্থলে গিয়ে সাহায্য করা দরকার। কিছু মানুষ চাইছেন আগে পুলিশকে খবর দিতে। ততক্ষণে মোবাইলে জিপিএসে নিজের অবস্থান দেখে কাছাকাছি পুলিশ থানায় ফোন করে ফেলেছে কবিতা। একটু অপেক্ষা করে কজন সহযাত্রী মিলে প্রথমে হেঁটে গিয়ে দেখে আসার সিদ্ধান্ত নিল। কবিতা চাইলেও যেতে দিল না কেউই। ওরা নেমে যাবার আগেই উল্টো দিকে থেকে একটা পুলিশের গাড়ি এসে থামলো বাসের সামনে। মাঝ রাস্তায় বাস কেন দাঁড়িয়ে? কবিতা যতই বোঝানোর চেষ্টা করে অফিসার বুঝতেই চান না। তাকে নাকি কে ভুল ফোন করে ডেকে পাঠিয়েছে। এখন তারা কিছুই খুঁজে পাচ্ছে না। কবিতাই এগিয়ে গেল শেষে। নিজের নাম মোবাইল নাম্বার দেখে বোঝালো যে ফোনটা তারই করা, আর পরিস্থিতি সে নিজে মোকাবিলা করেই এসেছে। তখন তাকে গাড়িতে চাপিয়ে অকুস্থলে রওনা হলো পুলিশ। বেশি দূর না যেতেই দেখা গেল খারাপ হওয়া গাড়ি আর লোকজনকে। সবাই বেশ স্বাভাবিক। মৈনাকি কবিতাকে পুলিশের সাথে দেখে এগিয়ে এলো আগে। তারপর জানা গেল যারা হৈ হৈ করে আসছিল আর যাতে সবাই লুকিয়েছিল তারা আসলে আশপাশের গ্রামের লোকজন। এভাবে ওরা রাতে খেতে ঘুরে বেড়ায়, কিন্তু মাঝখান থেকে ওদের বাসটা মিস হয়ে গেছে। কবিতা বলল, কিছুই মিস হয়নি, বাকিরা একটু এগিয়েই অপেক্ষা করছে আমাদের জন্য। আপনারা চলুন তাহলে সবাই, রওনা দেওয়া যাক। মৈনাক হাসছিল। খেল দেখালেন বটে আপনি। মাঝরাতে চলন্ত বাসের পাদানিতে লাফ মেরে আবার পুলিশ অবধি ডেকে ফেলেছেন। আরে পুলিশ যে সত্যি সত্যি সময়ে আসবে বুঝিনি তো। আমরা সব সময় লেট করি না ম্যাডাম, পেছন থেকে একজন পুলিশ বলে উঠলেন। সবাই হেঁটে হেঁটে বাসে এসে উঠল। মৈনাক জিজ্ঞেস করলো, পাশে বসার পারমিশন পাওয়া যাবে নাকি? অর্ধেক রাত রাস্তার পাশে বসে কাটালাম, আগের বাসে পাশে বসে এলাম, এখন আবার এই প্রশ্ন? কবিতা খুব হাসতে শুরু করলো। মনটা একটু ভালো হয়ে গেছে তার। একটা ফাঁড়া কেটেছে বলে বোধ হয়। পরক্ষণেই মনে হলো মাকে জানিয়ে দেওয়া উচিত। তারপরেই মত বদলালো। এর আগের ঘটনা যখন জানায়নি, এখন শুধুমুধু দুশ্চিন্তায় ফেলার কোনো মানেই হয় না। বরং একটু ঘুমানোর চেষ্টা করা যাক। দিনের ঝকঝকে আলোর একটা নিজস্ব মহিমা আছে। উঠলেই মনে হয় কত সমস্যার সমাধান এখানে লেখা। পূজার বাড়ির বাস স্টপে নেমে যাবার আগে মৈনাকের সাথে নিজের মোবাইল নাম্বারের আদান প্রদান করার পর কবিতার মনে হচ্ছিল কিছু গল্প থাকে অবাস্তব মনে হলো কি ভীষণ সত্যি। ঠিক গত রাতের পরিভ্রমণ। পূজার বাড়িতে বসে স্নান করে চা খেতে খেতে সেই কথাটাই বলছিল কবিতা। কিন্তু রাহুল দাকে একটা ফোন করবি তো, পৌঁছে গেছিস বলে? একটা ক্লিষ্ট হাসি হাসলো কবিতা। অবশ্যই করব। যেখানে সত্যিকারের চিন্তার থেকে বেশি হয় নিজের আমিত্ব রক্ষার লড়াই, সেখানে নিজেকে বিপদ থেকে বের করে আনার সিদ্ধান্তটাও নিজেকেই নিতে হয়। আরে ধুর, বের তো হয়েই গেছিস, আর কি, ভালোভাবে পৌঁছেও গেছিস তো। না রে, আগে রাহুলকে আমার জীবন থেকে অতীত করে দিতে হবে, না হলে নিজের সুস্থ মন আর ভবিষ্যৎকে নিজের হাতে অন্ধকারে ঠেলে দেওয়া হবে। পূজা আর কিছু বলল না। সে তার প্রিয় বন্ধুকে এটা কিছুতেই বলবে না যে কাল রাতে রাহুল তাকেও এই নিয়ে বহুবার ফোন করে জ্বালাতন করেছে। যে জেদের বসে রাহুলের কথা না শুনে কত বড় ভুল করেছে কবিতা, আর তারপর অশ্রাব্য গালিগালাজ কবিতার নাম করে। সে শুধু হেসে বলল, বেশ তো, এবার একটা ঘুম মেরে নে, আমরা দুজনে তারপর উঠে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ঝালিয়ে নেব।
কবিতা তখন আবার মোবাইলে রাহুলের নাম্বারটা শেষবারের মতো আনব্লক করলো। তারপর ফোনটা করলো। সম্পর্ক শেষ করে দেবার জন্য আজকের চেয়ে ভালো দিন আর হয় না তো। কাল থেকে যে আসল স্বপ্নের শুরু তার। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক হাইপ শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।